আল্লাহ বাঁচিয়ে ফেরত নিয়ে আসছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো এনিওয়ে, ইউ টেল মি, কি ঘটেছিল? শর্টকাট। প্রথমে আমাকে আমার বড় ভাই গিয়াসুদ্দিন খান আর কি ভাইজানকে ধরে নিয়ে যাওয়ার পর আমার বাসায় ওরা রেড করছিল, পায়নি আমাকে। কিন্তু পরের দিন আমাকে রাতের বেলা আমার বাসার সামনে রাস্তা থেকে ধরে নিয়ে যায়, নিয়ে হাত বাঁধে এবং বলে যে কিছু প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেব। পরে একটা গাড়িতে উঠায়, নোয়া গাড়িতে, এবং চোখ বাঁধে। বেঁধে অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমাকে নিয়ে যায় একটা হয়তো ক্যান্টনমেন্টের এরিয়াতে একটা গেটে ওনাদেরকে আটকায়। ফলে ওই ভিতর থেকে যিনি বসেছিলেন উনি বলছেন যে বলো যে ড্রাইভারকে বলতে বললো যে আমরা ডিজিএফআই লোক, ভিতরে ঢুকবো। তারপরে আমাকে নিয়ে গেল র্যাব ওয়ানের ওই অফিসে। এখানে থাকলাম আমি 10 মাস 25 দিন। 10 months? 10 মাস 25 দিন থাকলাম হিসাব করে। ওই পাশে ভাইজান বা অন্যান্য কেউ ছিল, টের পাইছিস? হ্যাঁ, আমার বড় ভাই যে গিয়াসুদ্দিন খানের ভাইজান, উনি ছিলেন পাশের রুমে। তার পাশে ছিল উকিল আশরাফ আলী। আশরাফ সাহেব আমার উকিল। হ্যাঁ, আজ আপনার উকিল। আর পিছনে ছিল এরশাদ এবং আকিদুল। ওরা কান্নাকাটি করতো, এটা সবসময় শোনা যেত। মানে ইউ ডিড নট সি, তুমি দেখোনি? তুই হলো দেখার কোনো সুযোগ নাই, মানে গলায় বুঝতে পেরেছিস? জি, গলায় বুঝতে পেরেছি। আর বাকিগুলো হয়তো জহুর সাহেব ওরা আর একটু দূরে ছিল, অন্যান্য জায়গায়। মানে সবই র্যাব ওয়ানে। সব ওই জায়গায় ছিল। বুঝলি কি করে যে এটা র্যাব ওয়ান? এখানে ওই যে একে তো প্লেন উঠতেছে নামতেছে, সব সময় শব্দ পাওয়া যায়। না তো, তো এলাকা চেনাই আছে সব। ওই এলাকায় তো আমি অনেকবার গিয়েছি আগে। যেহেতু চোখ বাঁধা, বাট ফ্লাইট উঠছে নামছে। ইয়েস, আন্ডারস্টুড। হ্যাঁ, রুমটা অন্ধকার ছিল? ওয়াজ দেয়ার এনি লাইট? না, লাইট ছিল, বড় লাইট ছিল। আচ্ছা। এখানে ছিল লোহার রডের দরজা প্লাস কাঠের দরজা ছিল। আচ্ছা। কারণ পাশের লোক থেকে কাউকে নিয়ে গেলে, বাথরুম তো বাইরে, নিয়ে গেলে ওখানে আমাদের এই গেটটা লাগিয়ে দেয়, যাকে নিয়ে যায় তাকে যেন না দেখা যায় আর কি। তারপরে কেউ কোনো এসে কথা বলেছে বা ইন্টারোগেশন বা কিছু? না, এরকম এইখানে থাকার পর ওনারা আমাকে ওই প্রথম ধরার পর 3 দিন পর ইয়াতে নিয়ে যায় ডিজিএফআই হেড অফিসে। বুঝলি কি করে এটা ডিজিএফআই? তো চোখ বাঁধা? চোখ বাঁধা, হাত বাঁধা। কিন্তু ওই ওখানে যিনি কথা বলছিলেন, একজন অফিসার, উনি বলছিলেন যে তুমি আমাকে চিনো, তোমার ভাই কর্নেল শহীদের বাসায় আমাকে অনেক দেখেছো, আমি ওনার 1 থেকে 1.5 বছরের জুনিয়র অফিসার। মানে আমার অত্যন্ত পরিচিত। অত্যন্ত পরিচিত। আমাকে বললো তুমি আমাকে 1.5 বছরের জুনিয়র। 1.5 বছরের জুনিয়র মানে তো জেনারেল। জেনারেল ওই লেভেলের। চিনতে পেরেছিস? না, ওনাকে চিনতে পারিনি আমি। মানে চোখ বাঁধা, এই জন্য? চোখ বাঁধা, হাত বাঁধা, তারপরে চোখ তো 3 বার বাঁধছে, মানে 3/4। 3টা। জি, যেন কোনো কিছু টের পাওয়া না যায় এরকম। উনি অনেক প্রশ্ন করলেন আপনার সম্বন্ধে, জিজ্ঞেস করলেন আপনার সম্পত্তি কি, কোথায় কি, সেভাবে সবকিছু জিজ্ঞেস করলেন। আমি বললাম যে এসব তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। আর উনি তো 2009 সালে চলে গেছেন ইংল্যান্ডে। তা উনি যদি সম্পদের কথা যেভাবে জিজ্ঞেস করলো, আমি বললাম আমার থেকে আপনারা ভালো জানেন, তার থেকে ভালো বলতে পারবে তারেক সিদ্দিকী। তারপরে উনি যদি এরকম কোন ব্যবসা, মানে বিভিন্ন বলতেছিল যে অনেক টাকা পয়সা আছে ওনার, এই আছে ওই আছে। তাই আমি বললাম এগুলো যদি থাকেই ওনার, তাহলে তো উনি বাংলাদেশেই থাকতেন। উনি তো তারেক স্যারের সাথেই ছিলেন একসাথে। তো উনি যদি লোভী হইতেন বা লোভী অফিসার হইতেন, তাহলে উনি তারেক স্যারের সাথে থেকে বাংলাদেশে বহুত কাজ হয়েছে সরকারি ভাবে, যেমন বিভিন্ন ধরনের কমিউনিকেশনের করছে। তারপরে এই ভিওআইপি বা সরকারি কাজ, ওই যে বিদ্যুৎ প্লান্ট দিচ্ছে বিভিন্ন, যে এগুলো তো উনি কিছুই নেয়নি।
ফলে উনি তো চলে গেছে। উনি যদি লবি হইতেন বা উনি যদি করাপ্টেড অফিসার হইতেন, তাহলে উনি বাংলাদেশে থাকতেন, তারেক স্যারের সাথে থাকলে তো উনি বিলিয়ন বিলিয়ন ডলার কামাইতে পারতেন, আয় করতে পারতেন। ফলে উনি তো চলে গেছে। আর না, যেহেতু সে বলল আমি 1.5-2 বছরের জুনিয়র, সে আমার বিডিআর এর ঘটনাও জানে, আমি পুরস্কার প্রাপ্ত জানে, আর আমার ট্যাক্স দেওয়ার ফাইল আছে, কোটি কোটি টাকা ট্যাক্স দিয়েছি, আর প্রজেক্ট হলে তো অফিস আদালত থেকে দেখতে পারবে। আর সে অফিসার যদি আমার বাসায় এসে থাকে, তারা জানে অনেক অফিসার আমাকে অফার করেছে সরকারি প্রজেক্ট নিতে। আমি বলছি বাবা, সরকারি প্রজেক্ট নিব না, সৎভাবে কাজ করলেও এরা একদিন, এদের জানার কথা, এদের জিজ্ঞেস করছে কেন? সেটাই আমি বললাম যে আপনারা তো ভালো জানেন, আপনারা ভিতরে আছেন, সরকারের সাথে আছেন। উনি যদি করাপ্টেড হয় আপনারা তো ভালো করে জানেন। ওনার কাছ থেকে খবর নেওয়ার তো দরকার নেই, আমাকেও জিজ্ঞেস করার দরকার নেই। আপনারা নিজেরাই এভাবে জানতে পারেন। ফলে অনেক কথাবার্তা বলার পর উনি শেষ বলতেছে, তোমাকে আমি এখন ছেড়ে দেব যদি তুমি তোমার বড় ভাই কর্নেল শহীদুদ্দিন খানের তার সম্বন্ধে, তার স্ত্রী এবং কন্যাদের সম্বন্ধে যদি নোংরা ভাষায় কথা বলো আগামীকালকে দুপুর 12টার মধ্যে প্রেস ক্লাবে, যে তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। তখন আমি বললাম যে আমাকে আপনি 2টা দিন সময় দেন। তারেক স্যারের সাথে তো আমার একটা ভালো সম্পর্ক ছিলই, কথাবার্তা বলেছি ভাইয়ের মাধ্যমে। তো ওনাদের মধ্যে যে প্রবলেমটা আছে আমি চেষ্টা করবো সমাধান করার, সেটা আমি ওনার কাছে রিকোয়েস্ট করলাম। তখন উনি বললেন যে তুমি তোমার ভাইয়ের সাপোর্ট করতেছো, তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, তুমি এভাবেই থাকো। আমার পরিচিত অফিসার, এদের উপকার করেছি। তারেক সিদ্দিক, তোরা তো তখন তেমন যোগাযোগ ছিল না, যেহেতু ইউ আর বিজি উইথ স্মল গার্মেন্টস। তো মনে হয় তোর গার্মেন্টসটা ওরাই ধ্বংস করেছে, আমার মনে হচ্ছে। না, ওরা আমার 2012 সালে গার্মেন্টস এর ভিতরে আমার যে জিএম পিএম বা মার্চেন্ডাইজার ছিল, ওয়ার্কার, টোটাল সেটটাই ইন্ডিয়ান সেট বা ওদের ডিজিএফ এর সেট ওটার ভিতরে ঢুকে দিয়েছে, যাতে আমার ব্যবসাটা ধ্বংস হয়ে যায়। এবং তাই হলো, এবং মামলাও দিল, ওয়ারেন্ট হলো। ছোট গার্মেন্টস, তোর ভাবি তোকে দিছে টাকা, আমার তো আর টাকা পয়সা নাই। জি, ভাবির থেকে তো আমি নিয়ে এটা স্টার্ট করেছিলাম। এবার একজন আনসারের লোক দিছিল ওনার ওইখানে ওই গার্ড হিসাবে, মানে আমি কি করি না করি সেগুলো জানার জন্য। ও মাই গড, এত বড় ক্রিমিনাল। এখনো দেখি অনেকের ভাষা আছে যে তারেক সিদ্দিকের সাথে আমি মানি লন্ডারিং করছি। আমি রিমাইন্ড করছি তাদেরকে, যারা মানি লন্ডারিং কথা বলছে, এগুলোর দলিল পত্র দিয়ে প্রমাণ করতে হবে ভবিষ্যতে, যে প্রচ্ছয় লিমিটেড কোনো করেছে কিনা, বা আমার মাধ্যমে কোনো মানি লন্ডারিং হয়েছে কিনা, এগুলো তো প্রমাণ থাকবে। এখানকার ব্যাংকে থাকবে, বাংলাদেশের থাকবে, এবং কোন কোন প্রজেক্ট করেছি। আমাকে তো জানিস আইসিএক্স দিয়েছিল শেখ হাসিনা, ওই যে টেলিফোনে ভিওআইপি করে, 2009। আমি, তোদের জানা আছে, আমি বলেছি আমি সরকারি প্রজেক্ট নেব না স্যার, এটা ক্যান্সেল করে ফেলে। হাসিনার সময় যারা আমার বিপক্ষে মিথ্যা কথা বলতো, এখনো কিছু কিছু লোক বলছে, তার মানে কি এই সরকারটা কি তাহলে হাসিনার বি টিম? আমি এখন সেটা বলতে চাচ্ছি না, আমি সেটা বলতে চাচ্ছি না। এটা প্রমাণ আমার কাছে আছে, আমি আরো কিছুদিন সময় দিচ্ছি। তো আর কি নেক্সট? সরি, ইউ কন্টিনিউ, আমি শুনতে চাই। ওখানে ওই 2020 সালের রোজার সময় 18 রোজার পর আমাকে মানে বেদম প্রহার করে ওরা। কখন? বন্যা। তুই কি ফাস্টিং ছিলি, রোজা ছিলি তুই? আমি তো রোজা, কন্টিনিউয়াস রোজা, এবং ওই রোজার মধ্যে আমার কলেরা হয়েছিল। ফলে ওরা হ্যান্ডকাপ লাগাই রাখে, আমি ওই রাত্রেবেলা হ্যান্ডকাপটা খোলা ছিল, বারবার টয়লেটে যাচ্ছিলাম, আবার বমি করতেছিলাম। যখন ওরা ওই কি বলে রাত্রেবেলা খাবার দিতে আসে ওই সেলে, তখন এসে দেখে আমি খুব দুর্বল ছিলাম। তো ওরা যখন গেট খোলার আগে নিজের চোখ বাঁধতে হয়, তারপরে এক হাতে তো লাগানো থাকে আপনার হ্যান্ডকাপ, আর এক হাতে লাগিয়ে ওরা যে গেট দিয়ে ঢুকে তার উল্টা দিকে তাকে হাত উপরে রেখে থাকতে হয় যতক্ষণ, আধা মিনিটের মতো। ওরা আগে যে বক্সটা দিয়ে গেছিল ওটা নিয়ে যায়, নতুন খাবারের বক্স। কি ধরনের খাবার? পানি এগুলো কেমন ধরনের ছিল? পানি তো ওই যে প্রথম 3 বছর আমাকে লাইনের পানি খাওয়াইছে, এই
আর্সেনিক যুক্ত খাবার। আমার শরীর যদি দেখানো যায়, আপনি দেখতে পারবেন যে সারা শরীরে একজিমা, এই যে হাতে আপনি হয়তো দেখতে পারতেছেন, এগুলা খুব গভীর ভাবে। এখন এইভাবে করতে করতে খুব মারলোর পর আমি প্রায় 3.5 মাসের মতো মানে লড়াচড়া, বাথরুমে গেছি ক্রলিং করে, ওই যে পশু যেভাবে যায় সেভাবে যেতে পারি না, মানে বুকের উপরে প্রকার, মানে বুকের উপর ভর করে, মানে কোন রকম ক্রলিং করে যায়, বাথরুমে যায় ইয়া করে। এটা রোজার মধ্যেই করতে হয়েছে আমাকে। এখন কি করবো, এটা তো মনুষ্যত্বহীন। এদের মধ্যে কোনো ওষুধ দেয়নি, কোনো কিছু না। আমার সারা শরীরে চুলকানি, মাথা হইতে পা পর্যন্ত চুলকানি দিলে মাংস উঠে যায়। এই যে পিটানোর পর যে হাড্ডি গুড্ডি ভেঙে দিল, এই যে বুকের উপরে 3.5 মাসের মতো নাকি? জি, 3.5 মানে মাস ক্রলিং করে টয়লেটে যেতে হয়েছে। জি জি। তো কোনো ট্রিটমেন্ট করেনি? না না, কোনো ওষুধ নাই। এরা কিন্তু বাঙালি না, বাঙালি এরকম হতে পারে না। এরা হলো এই যে বদমাইশ মোদি আছে, রডস, আমি এদের নাম দিয়েছি। তুমি কি বের হয়ে শুনেছিস হোয়াট ইজ রডস? তুই তো এগুলো জানছিস না। মানে রিজিওনাল অর্গানাইজ ডিমনিক সিন্ডিকেট, অর্থাৎ শয়তানের একটা আখড়া ভারতের। হিন্দুত্বা, এগুলা হিন্দুদেরকেও মারে। এরা হিন্দুত্বার যারা বিশ্বাস করে না, একটা জঙ্গি গোষ্ঠী আর কি। আমরা তো জানতাম ইউ ডায়েড, তো এরা ওই গোষ্ঠী। হ্যাঁ, তারপরে এরপর কোরবানি ঈদের পর, রোজার ঈদ শেষ হলো, কোরবানি ঈদের পর 3-4 দিন পর আমাকে নিয়ে গেল ওই যে ছোট রুমের মধ্যে দিল গার্বেজের মতো। এটা আপনি বলতে পারেন গার্বেজ, একটা এরকম হয়তো আমি একটু হাত দিয়ে মেপে দেখেছি, প্রায় 52 ইঞ্চি চওড়া হবে রুম, মানে ওটা তো মুরগির খোপের মতো। মুরগির খোপ, আপনি একটা খাট আছে এরকম, তারপর 1 ফুটের মতো, মানে এই হাঁটা চলা করার কোনো সুযোগ নাই। 9 ফুটের মতো লম্বা রুম, আর এরকম মোটা স্টিল দিয়ে গেট, কোনো ফাঁক নাই। নিচে 2 ইঞ্চি ফাঁকা আছে, আর উপরে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ফাঁকা, আর সাথে ক্রস করা এই লোহা দিয়ে। আর লাইট ছিল, লাইট একটা বড় লাইট ছিল, পাওয়ারফুল। জি, মানে সবসময় গরম থাকে এরকম। আর রুমের মধ্যে থাকতে হলে ল্যাংটা থাকতে হইতো, কারণ একটা পোশাক দিছে ছিঁড়া, আর ওইটা ধুইলে আর সেকেন্ড পোশাক ইয়ে না। এটা 3 বছর এরকম করছে আর কি, প্রথম 3 বছর। তারপরে এই ল্যাংটা থাকতে হইতো আপনার গরমের জন্য। একটা ফ্যান ছিল সিএফসি, ওটা 2-3 মিনিট চালানোর পর তো আবার গরম বাতাস হইতো, কারণ বাতাস তো কোথাও যাইতেছে না, চলে যেতে পারতেছে না, ফলে বাতাসের ভিতরে দেখা যাচ্ছে, ওটা আরো গরম। এর সাথে আবার 3.5 ফুট একটা ওয়াশরুম আছে আর কি, বেন্ড হওয়া যায় না, ইয়া হওয়া যায় না, ওখানে গোসল করে আবার ওই পানি খাইতে হইতেছে। এটা কি বলবো, আল্লাহ বাঁচিয়ে রাখছে এইভাবে। অনেক কষ্ট হয়েছে, ওষুধ চাইছি, ওষুধ দেয় নাই। আর আমার সাথে কথা বলতো না, ওরা বলতো তোর সাথে কথা বলা নিষেধ। আর যখন মারলো তখন ওরা বলতেছে যে তোর বড় ভাইকে নির্যাতন করলাম, যে তোর ভাইয়ের সাথে যেন কম্প্রোমাইজ করে, তার সিদ্দিকীর মানে ভাইজানের সাথে, আমাদের বড় ভাইয়ের সাথে। জি, বড় ভাইকে অত্যাচার করছি। আর তার মারার সময় আমাকে যখন মারে, গালাগালি করতেছে আর বলতেছে তোর ভাই মানুষের বাচ্চা না, তোর ভাই কম্প্রোমাইজ করলে তো তোকে ছেড়ে দেয়। কোন ভাই মানুষের বাচ্চা না? এই আপনার কথা বলতেছে আর কি, কর্নেল শহীদ। কম্প্রোমাইজ করে না সে, তারেক সিদ্দিকীর সাথে কম্প্রোমাইজ করলে তো তোকে ছেড়ে দিবে, তুই এরকম মারলো আর এইসব কথাবার্তা বললো আর কি। আচ্ছা, তোর যে রুমটা ছিল ওখানে কোনো আয়না ছিল চারিদিকে? না না না, আয়না তো চিন্তা কর, এই আয়নাঘর নাম দিয়েছে, নাটকীয় নাম। এগুলো কিন্তু, এসব নাম দেওয়া কিন্তু মানুষের যারা অত্যাচারিত হয়েছে তাদের ইমোশনসকে অ্যাটাক করে। ওটাকে বলা হয় টর্চার সেল, অথবা আমরা বলতে পারি জল্লাদখানা। এটা শুধু ঢাকাতে না, বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে করেছে সব সরকার আমলে।
হাসিনার সময় বেশি হয়েছে, বিকজ এই মাদার অফ মাফিয়া হাসিনা তো ভারতের রডসের দ্বারা চলেছে, অত তারা বেশি করেছে। অ্যান্ড এবং এটা কলোনিয়াল সিস্টেম থেকে ছিল, অর্থাৎ যারা স্বৈরশাসকরা সবসময় এটা করে। জিজ্ঞাসা করিসনি যে আমার অপরাধটা কি? ওই যে বলতেছে, আমি প্রায় জিজ্ঞেস করতাম, স্যার আমাকে ছাড়বেন না, আমি কি দোষ করলাম? বলো তোর ভাই তারেক সিদ্দিকীর সাথে কম্প্রোমাইজ করে না বা সরকারের সাথে কম্প্রোমাইজ করে না, সেজন্য তোকে ধরে রাখছি, তুই যে বাঁচিয়ে আছিস। মানে তোর দোষ হচ্ছে তুই আমার ভাই। জি, আপনার ভাই হিসাবে এই কারণে। আল্লাহ মালিক, ভাই তো আল্লাহ বানাইছে, ওরা ছুটাবে কোত্থেকে? ফ্রম হোয়ার? তারপরে ছাড়া পেলে কি করে? ছাড়া ওরা আসলো রাত্রেবেলা, আমার ওখানে একটা ঘড়ি ছিল, আগে যে ছিল তার ছিল, ওরা ওইটা নেয় নেয়। রাত্র 2:42 ওরা যখন গেট খুললো, আমি মনে করলাম বোধহয় মেরে ফেলবে। আমি তো জানি না বাইরে কি হচ্ছে, মানে গণঅভ্যুত্থান হয়েছে এটা জানা নাই, কোনো সুযোগই নাই, কোনো কথা বলেন। কবে মেরেছে তোকে যে মারটা বেশি দিল, ল্যাংড়া করে ফেললো কবে? জি, এটা 2020 সালের এই যে রমজান মাসে 18 রোজার পরে, ইয়ার পর, ইফতারের পর। মানে রোজা রাখা অবস্থায় ইফতারের পরে মারলো। এদেরকে কি মুসলমান মনে হয়, বাঙালি মনে হয়? হয়তো বাংলা কথা বলছে, এগুলো সব ভারতীয় হিন্দু বা হিন্দুরা, রডসরা, ঠিক আছে, রোজা অবস্থায় মেরেছে। এখন তারপরে কি করলো? মারার পরে বললো যে আমি আপোষ করছি না কেন? হ্যাঁ, জি, রাইট। আচ্ছা, আপোষ করলেই তো তোকে আমরা ছেড়ে দিই। ছেড়ে তারপরে কি মানে যেদিন ছেড়ে দিল, ওই যে 2:42 দিকে আমি তো বসে থাকি, ঘুমাইতে পারি না, 2-3 দিন যায়, একটু ঘুমাই, আবার ঘুম ভেঙে যায়। আর ওই রাত্র 2:30টার দিকে ওরা আসলো, একটা গাড়িতে উঠালো, গাড়িতে উঠায় প্রায় 1 ঘন্টার মতো ঘুরলো। কোথায় ঘুরলো জানি না, আমার তো চোখ হাত বাঁধা। 3:30টার দিকে, এই আজানের কিছু আগে আর কি, মানে 6 আগস্ট হয়ে গেছে তখন। জি, হ্যাঁ, একদম পূর্বাচলের শেষ মাথায় নিয়ে ছেড়ে দেয়, সবার শেষে। আমাকে চোখ বেঁধে এবং হাত বেঁধে এখানে কিছু লোক ফেলে গেছে এবং বলে গেছে যে আমরা আগে যাব, তারপরে তুই চোখ খুলবি। এর মধ্যে কিছু 2টা মোটরসাইকেলে 3-6 জন ঘুরতেছে, ওরা ঘুরে ওখানে ঘুরতেছে। হয়তো আমাকে ফেলা রাখছে, এতদিন মারে নাই, যেন ভোর পর্যন্ত কোনো কিছু না হয় সেজন্য হয়তো ওরা পাহারা দিচ্ছিল, হয়তো বা। 2 জন মিলে আমার হাত ধরলো, হাত ধরে গালাগালি করলো, আর পকেটে যে 3000 টাকা দিছিল ওইটা ওরা নিয়ে নিল, হাতটা ধরে সাথে সাথে, আর গালাগালি করতেছে, মামলা তুলে। তারপরে হাতা দিয়েছে। আমি বললাম ভাই হাতাহাতি করেন না, আপনি যদি বলেন আমি কাপড় খুলে দেখাই আপনাকে। পরে আমাকে উলঙ্গ করলো, ওই উলঙ্গ অবস্থায়। মানে ছাড়া পাওয়ার পরেও তাহলে এগুলো তো ছিনতাইকারী না, এগুলো ডিজিএফআই লোকই। না, ডিসেবল লোক, ওরা তো জানে তোর কাছে কিছু নাই, ওরাই তো বের করে দিছে। জি, পরে আমাকে ওই আবার কাপড় পরলাম, পরে বলতেছে তুই ছিনতাইকারী, এরকম গালাগালি করে বলতেছে আর কি। তাই আমি বললাম ভাই টাকা তো 3000 নিয়ে নিছেন, আমাকে কিছু টাকা দেন যেন আমি যেতে পারি বাসা পর্যন্ত। পরে ওই পকেট থেকে 3টা 20 টাকার নোট দিল, রেডি করা ছিল কি ওদের পকেটে, দিল, দিয়ে বললো এখানে নড়বি না, তোকে আমরা পুলিশে দিব, আমরা আসতেছি ঘুরে। তারপর ওরা চলে গেল। হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা মসজিদ, আলো জ্বলতেছে, ছোট মসজিদ নতুন বানাইছে, ওইখানে গেলাম, নামাজটা পড়লাম। দেখলাম যে মোটরসাইকেল চালাই দিছিল, 3000 টাকা পকেটে যে নিছে, ওই ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়তেছে। নামাজও পড়ে? নামাজ পড়তেছে। এবং ইমাম সাহেব বললো কিছু বলবেন আপনি? আমি বললাম একটু কথা বলতে চাই। তারপর বললাম যে ওকে এরকম চোখ বেঁধে হাত বেঁধে এরকম ফেলে গেছে। ও বললো যে ঠিক আছে, বলতে হবে না। মানে ওরা জানে এখানে, মানে ওরা জানে যে এরকম ঘটনা এখানে প্রায় এরকম ঘটনা ঘটে। তো ওই বললো স্বাধীন রাষ্ট্র আমাদের, বুঝছিস তো? এই 53 বছর আমরা এই স্বাধীনতাই উপভোগ করেছি। তারপরে উনি বললো যে সোজা যাইতে থাকেন,
আমি সোজা হাঁটতে 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 প্রায় 10 কিলোমিটার হাঁটছি, কিন্তু একটু বসে বসে, কারণ আমি তো হাঁটতে পারি না। এই 64 মাস পর বাইরে বের হলাম, এই কাপ মাসেল এবং ইয়া সব স্টিফ হয়ে যায়, মানে ইয়া করে 2-3 মিনিট হাঁটি, আবার একটু বসি, আবার 2-3 মিনিট, মানে এরকম প্রায় 10 এরকম করতে করতে প্রায় 1.5 ঘন্টা হাঁটলাম। হাঁটতে হাঁটতে আসলাম লিংক রোড পর্যন্ত, পরান RFL। ওখানে একটা সুপ্রভাত বাস পাইলাম, ওখান থেকে 20 টাকা দিয়ে নামলাম এসে ইয়াতে, এই আপনার শান্তিনগর মোড়ে ব্রিজের গোড়ায়। তো দেখলাম যে সব দোকানপাট বন্ধ, লোকজন রাস্তায় কিছু আছে, পরিষ্কার করতেছে রাস্তা, কাউকে কিছু জিজ্ঞেস করার সাহস পাইলাম না। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম রেলওয়ে কলোনিতে, ইসলাম ব্যাংক হাসপাতালের পাশে কলোনির একটা ছোট গেট আছে, ওখান থেকে ঢুকলাম। দেখলাম যে মসজিদে ইমাম সাহেব বসে মোবাইল টিপতেছে, উনি দেখতেছে। তো ওনাকে রিকোয়েস্ট করলাম সালাম দিয়ে যে আমি একটা ফোন করতে চাই। পরে আমি ওনাকে কিছুটা ব্যাখ্যা দিলাম। আমার ভাই 4 নম্বর ভাই, আপনার যে ইমেজিট বড় মানিক ভাই, আলাউদ্দিন খান মানিক, ওনাকে ফোন দিলাম। ওনাকে ফোন দিলে তো উনি কান্নাকাটি আরম্ভ করে দিল, মানে আর ভাবি নাকি ফিট পড়ে গেছে সাথে সাথে, কারণ সবাই জানে তো আমি মারা গেছি। এখন ওই ওনাদের কান্না দেখে তো আমারও তো বুঝেন তো কতদিন পর। পরে আমাকে দেখে উনি বলতেছে আমি আসবো না, তুমি আসবা। আমি বললাম আমার পকেটে টাকা নাই, আপনি এসে আমাকে নিয়ে যান। তো উনি এসে আমাকে খুঁজতেছে আমার সামনে, মানে চেহারার অবস্থা এই, আর উনি আর চিনতে পারে না। আমি বললাম সব ভাই আমি তো। জড়ে ধরলো, কান্নাকাটি করলো। পরে রিক্সা করে নিয়ে বাসায় নিয়ে আসলো। এই বাসায় এসে তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কষ্ট দেন পরীক্ষার জন্য। আল্লাহ পরীক্ষা করেছে, ইমান আরো শক্ত কর। এখন তো তবু একটু ভালো দেখা যাচ্ছে, সুস্থ হচ্ছিস। প্রথম দিন তো আমাকে বললো যে চেনা যায় না ইত্যাদি। তো ডিজিএফআই কিন্তু লেগেই আছে, বিকজ ভারতীয় রসরা এখনো চালাচ্ছে বাংলাদেশ। এতটুকু আপাতত বললাম সেনাপ্রধানের মাধ্যমে। ওই যে উপদেষ্টা পরিষদ টরিষদ, এগুলো সব বকওয়াজ। হাসিনা কিন্তু দেশ চালায়নি, ভারতীয় রসরা হাসিনাকে যাই বলেছে তাই করেছে, এটাই চলেছে 53 বছর। সো এগুলো নিয়ে আমি পরে কথা বলবো আবার। তো ওই সেনাপ্রধান তো না, ওই হাসিনারই ওকে দিয়ে এখন দেশ চালানো হচ্ছে, বাকিরা নাথিং। তো ইট ডাজন্ট ম্যাটার। এই ঘটনা গণ অভ্যুত্থান আল্লাহ ঘটিয়েছে। বারে বারে আমি বলেছি, নাথিং গোজ আনপেড, লাহা মা কাসাবাত ও আলাহে মাক্তাসাবাত। কেউ পার পাবে না। কেউ বিশ্বাস করেনি আমার কথা। হাসিনা মনে করেছে ভারতীয় রস আছে, চিন্তা কি, যা ইচ্ছা তা করবো। তারেক সিদ্দিক যা ইচ্ছা তা করবো। বারে বারে সাবধান করেছি আমি। শুধু এই গত 5 বছর না, যখন সরাসরি দেখা হতো, ইনডাইরেক্টলি উদাহরণ দিতাম তারেক সিদ্দিককে, শোনেনি। আল্লাহ যে আছে এরা মুখে বলে, বিশ্বাস করে না। সেই ঘটনা ঘটেছে 5 তারিখে। আর এখন যদি ইমান না আনে বাকি যারা আছে, জাতির সাথে যদি বেঈমানই করে, আবার ঘটবে। আল্লাহ আবার অফকোর্স ইতিহাসে আছে। আমি হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা জানেন আপনাদের ধর্মে আছে যে কৃষ্ণ যে যুদ্ধ করেছে, এখন বোধহয় জন্মাষ্টমী আজকে না গতকাল গেছে, হ্যাঁ, ওই যে হয়েছে কি বলে ওটাকে, কুরুক্ষেত্র। সেই যুদ্ধেও কিন্তু ভগবান পাঠিয়েছিল শক্তি। তে এটা আমাদের কোরআনেও আছে যে বিভিন্ন যুদ্ধে আল্লাহ কোন সময় আবাবিল পাখির মাধ্যমে, কোন সময় ফেরেশতাদের মানুষের মাধ্যমে। চিন্তা করে দেখ, ওই 5 তারিখে তার আগের থেকে 2-3 দিন আগের থেকে গাড়ি ঘোড়া ঢাকায় প্রকাশ করা নিষেধ ছিল। হঠাৎ করে লক্ষ লক্ষ লোক পিঁপড়ার মতো কোত্থেকে আসছে এবং হঠাৎ করে উধাও হয়ে গেছে। অরিজিনাল যারা ঢাকার লোক ছিল, ছাত্র জনতা, তাদেরকে আর যে কয়েকটা ছাত্রকে নিয়ে গেছে ডিবি অফিসে। ওই নাটকটা আমি জাতিকে পরে জানাবো, সবই আছে আমার কাছে। হ্যাঁ, তাদেরকে নেতৃত্ব নিয়ে এনশিওর, কারণ আমরা তো চোখেরটা বিশ্বাস করি। আমরা রেডিওতে যেটা শুনি, টেলিভিশনেটা বেশি বিশ্বাস করি, কারণ আমরা চোখে দেখি। কিছুদিন আগে একটা ড্রামা হলো আনসারকে নিয়ে এবং ছাত্রদের নিয়ে। আমি বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো, এর আগেও বলেছিলাম সেনাপ্রধানটা ডানগ্রেড,
শফিউদ্দিন আজিজকে যে বাংলাদেশে যত ভারতীয় রডসের লোক আছে অবৈধ 24 লক্ষের মতো, তাদের হিসাব নাও। তারাই সব করছে, তারাই আনসার সাজে, তারাই হেফাজত সাজে, এবং হ্যাঁ ওরাই হেলমেট পরে, পক্ষ বিপক্ষ ওরাই। এই যে কিছুদিন এই আনসারের ঘটনা ঘটলো, এইসব ঘটনা ওরাই করবে। সো দ্যাট এই সরকার যেভাবে হাসিনাকে টিকিয়ে রেখেছে, আর ওই যে বিএনপির নেতা যারা আছে, অ্যাকচুয়ালি সব রাজনৈতিক দলের নেতাগুলো ছিল ভারতের অধীনে। দেখ না ফখরুল বলতে, সে বলছে আমরা ক্ষমতায় গেলে ভারতের সাথে ভালো সম্পর্ক করব। এগুলো আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল ভারতের বিপক্ষে, ভারত এই রস আমি ঐতিহাসিকভাবে জানিয়েছি, আজ পর্যন্ত জানাইনি। সো ইউ রিমেন গুড। আল্লাহ রক্ষা করেছেন, আল্লাহ রক্ষা করবেন। আমি যারা আছে এখন বাংলাদেশে, তারা যদি হাসিনার মতো মনে করে ভারতীয় রসরা রক্ষা করবে, ভুল হবে, ভুল হবে। আবারও বলে দিচ্ছি, হাসিনা শোনেনি। হাসিনাকে এই সুযোগও দিয়েছিলাম আরো 3-4 বছর আগের থেকে, যে আপনি যদি আজকে আপনাকে ঘরে ঘরে সারা বিশ্বে বাংলাদেশে মাদার অফ মাফিয়া হিসেবে চেনে, আপনি যদি সংবিধান ঠিক করেন, গণতন্ত্র ফিরিয়ে আনেন, আপনাকে বলা হবে মাদার অফ ডেমোক্রেসি। আর আমি যে গুন্ডা মুজিবের কন্যা বলেছি, তখন গুন্ডা মুজিব হবে না, তখন সম্মান করে কথা বলবো। কিন্তু সে তো করেনি। আমি সুযোগ দিয়েছি ইসলামের নিয়ম অনুযায়ী বা যে কোনো ধর্মের নিয়ম অনুযায়ী, করেনি। তার মানে শি ইজ ফিনিশড। তার বাবা একজন গুন্ডা মুজিব এবং সে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা, করলো না। সো এই বাংলার মানুষ অত্যন্ত ভালো শ্রেণীর মানুষ, সাধারণ মানুষকে ফখরুল্লাহ ধ্বংস করেছে। বারে বারে গত 16 বছরে তোর নিয়ে আসছে, কি বলে, মহাসম্মেলন। মহাসম্মেলনে বিরোধী দলরা দিত কেন জানিস? আসলে ফখরুল তো হাসিনারই অধীনে বা অন্যান্য বিরোধী দলের নেতারা, ওরা আসতো, ওদের লিস্ট হতো, ওদের গ্রেফতার হতো হাজার হাজার। এখনো জেলখানায় আছে হাজার হাজার গ্রেফতার হয়ে, এখনো অনেককে হত্যা করা হয়েছে। এই হত্যাযজ্ঞগুলা এইসব বিরোধী দলের নেতারা মিলে, তারই দলের আজকে ডেমোক্রেটিক যে একটা স্ট্রেংথ, শক্তি নষ্ট হয়ে গেছে, বিরোধী দলের শক্তি নষ্ট হয়ে গেছে। পরে কথা হবে, আল্লাহকে আরো বেশি করে ডাক, এন্ড বেশি বেশি করে শুকর আদায় কর। হ্যাঁ, আর একটা জিনিস তো জানলাম যে আপনাকে তো ইন্টারপোল বোধহয় আপনাকে ক্লিয়ারেন্স দিয়েছে, বের হয়ে দেখলি তো, তাই না? হ্যাঁ, এটাও কেউ এটা পড়েছে। এটা যেদিন ইন্টারপোল থেকে বের হয়েছে, সেদিনই তারেক সিদ্দিক ব্রেন স্ট্রোক করে 1 মাস সিএমএইচে ছিল। সো হাসিনাও জানে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পায়, এটা 195টা দেশে ওই চিঠি যায়, ইন্টারপোলের নাম ঢুকলে বা বের হয়ে গেলে। ওটার মধ্যে হাসিনার চরিত্র সম্পর্কে সব বলা আছে। আর আমার যেসব মিথ্যা মামলা, এরা স্বীকার করেছে যে এটা মিথ্যা। ঠিক আছে, আমার ইউনিভার্সিটিতে লিখেছে, এখানে যে হাই কমিশনার আছে, কি মুনা তাসনিম, বদমাশ একটা মহিলা, সে চিঠি লিখেছে। ওটা ফরেন অফিসেও আছে ওই চিঠি। আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম উকিলের মাধ্যমে, যে আমি টেরোরিস্ট, মানি লন্ডারার, আমি যেন পিএইচডি না পাই। সবই তো পেয়েছি, লাভ হয়েছে। আল্লাহ নিজের হাতে রক্ষা করলে তোরা কি করবি? ইন্টারপোলের ইতিহাসে প্রথম কেউ চিঠি পেয়েছে এবং সম্মানের সাথে চিঠি পেয়েছে এবং সরকারকে ভর্ৎসনা করেছে, দ্যাট ইজ মি। বাংলাদেশে সারা পৃথিবীতে 750-800 কোটি লোক, তার মধ্যে আই এম দ্য সিঙ্গেল ম্যান। এবং এটাই রেফারেন্স থাকবে ভবিষ্যতে সারা বিশ্বের জন্য। কাউকে যদি অন্যায়ভাবে কোনো সরকার ইন্টারপোলে নাম দেয়, সেটা নিয়ে না কোনো বিরোধী দল না কেউ কথা বলেছে, বড় আরো উল্টা বলতে চাচ্ছে। এই প্রমাণ থাকা সত্ত্বেও তারেক সিদ্দিকের সাথে করেছে। এনিওয়ে, এগুলো শয়তান যারা, ওই চরিত্রের যারা চোর বাটপার, নিজের যারা চোর বাটপার, নিজেদের চোর বাটপারই মনে করবে। এনিওয়ে, ভালো থাকিস, ধন্যবাদ। কিপ ইউর মোরাল আপ। আমার উপর যে অত্যাচার হয়েছে তোদের সহ, তোদের, আমার লোকজনকে, তারপরে ক্যাপ্টেন, সবাইকে, আমার শাশুড়ি আসতে দেয়নি, এয়ারপোর্ট থেকে চলে গেছে।
সো আমি কিন্তু কারো কাছে চাই না, ইউ আন্ডারস্ট্যান্ড? মানুষের কাছে চাওয়াই গুনাহ। আল্লাহ তো বলেছেন অমালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আমি তোমাদের সাহায্যকারী, একমাত্র সাহায্যকারী, আমি একমাত্র বন্ধু। সো মানুষের কাছে আমি জীবনে চাইনি। তারেক সিদ্দিক আমার ব্যবসায়, তারেক সিদ্দিক আমার ব্যবসা নিজে থেকে আসছে, আমি যাইনি তো। এবং সে কোনো কিন্তু সে কোনো ইনভেস্টমেন্ট করেনি, যেহেতু আমার সাথে ছোট ভাই বড় ভাই সম্পর্ক করেছে, আই রেসপেক্টেড হিম। কিন্তু পাওয়ারে এসে দেখলাম হি ইজ এ ডেঞ্জারাস মাফিয়া। তো আমি তো মাফিয়ার সাথে থাকতে পারিনি, আই লেফট দি কান্ট্রি। এগুলো তো গল্প না, এগুলো তো পাসপোর্ট আছে, এয়ারপোর্টে প্রমাণ আছে, সবই আছে। এনিওয়ে, ভালো থাকিস, আম্মা আব্বার জন্য দোয়া করিস। নিশ্চয়ই মা বাবার দোয়া ছিল বলে বেঁচে আসছিস। আমরা কোনো অন্যায় কাজ আমার জীবনে করিনি, সেটা আমার বাবার কাছ থেকে শিখেছে, মানুষের কাছ থেকে, পবিত্র কোরআন থেকে শিখেছে। তো এভরিবডি উইল বি বট টু জাস্টিস ইনশাআল্লাহ। যেভাবে জাস্টিস আল্লাহ দেখিয়ে দিলেন, 1 ঘন্টা আগে কেউ ভাবতে পারেনি মাদার অফ মাফিয়া শেখ হাসিনা উইল বি টপল। এখন ওয়ার্ল্ড মিডিয়াতে আসছে যে হাসিনা হ্যাজ বিন টপল, আমার শব্দটাই আসছে। ঠিক আছে, এনিওয়ে ভালো থাকিস, আমার বেশি সময় নিচ্ছি ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।